সামনের সমস্ত পরীক্ষায় ইংরেজি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইংরেজিতে গ্রামার ভিতটাকে যে কোনো উপায় স্ট্রং করতেই হবে। এবং এই গ্রামার শেখার জন্য একটু আনন্দ করে বোঝা, কারণ পরীক্ষার প্রেশার তো আমাদের সবসময় থাকেই। এই পরীক্ষা প্রেশারের মাঝে যদি গ্রামারের প্রেশারটাও নিতে হয় তবে আর গ্রামারটা ভালোভাবে বেরোবে না। তাই একটু আনন্দ করে মজা করে এফেক্টিভলি যে গ্রামার শিখতে হয় ক্লাসটা দেখতে হবে। আজকে ক্লাসটা আমরা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি জিনিস, এর মানে কি, সবটাই বুঝি। যদি বলি আই, এরপরে যদি আমি লিখি এম, তাহলে প্রেজেন্ট টেন্সে আই এর পরে এমই বসবে, এমনটাই এগ্রিমেন্ট ছিল, তাই না? সেই কারণে আই এর পরে হলো কি এম। আমি চাইলেও কিন্তু প্রেজেন্ট টেন্সে আই এর পরে ইজ লিখতে পারবো না, যদিও তর্কের খাতিরে বলা যায় যে আই এর পরে ইজ বসে। কখন বসে স্যার? কখন বসে? যদি বলি আই ইজ এ ভাওয়েল, তাহলে কিন্তু আমরা আই এর পরে ইজ বসাতেই পারি তর্কের খাতিরে। কিন্তু একটু এদিক যদি মনোযোগ সহকারে দেখি, দারুণ গ্রামার শিখতে পারবো। তাহলে এই যে সাবজেক্ট অনুযায়ী যখন আমি ভার্ব বসাচ্ছি, আবার অনেক ক্ষেত্রে দেখেছি যে আই লাভ ইউ বলা যায়, কিন্তু এটা বলা যায় না যে হি লাভ মি, তখন বলতে হয় কি হি লাভস মি। কারণ প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা জানি এস বা ইএস যুক্ত হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে, তুমি আর তোমার বউ এক জায়গায় বসে আছো আর বলছো হ্যাঁ সোনা শোনো, আমি আর তুমি, আর আমরা মানে আমাদের ছোট ছোট যে ছেলে মেয়ে রয়েছে, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, এরা, আমরা হলাম, এরা ছাড়া বাকি সব থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, ওদের কথায় কান দেবা না। তাহলে যদি হয় তাহলে কি হয়, এস বাই এস যুক্ত হয়। খুব মন দিয়ে তাহলে আমরা এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা এস বাই এস করলাম, তাহলে এটা এগ্রিমেন্ট তৈরি হলো। তাই এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে আবার অনেকে কিন্তু বা গ্রামাটিক্যালি এটাকে সিনটেক্সও বলে। কি বলে? সিনটেক্স। ক্লিয়ার? তাহলে আজকে আমরা দেখব অত্যন্ত সহজে আমরা বুঝবো। এখান থেকে প্রচুর পরিমাণে এরর ডিটেকশন বা এরর কারেকশন আসে, তাছাড়া ডাইরেক্ট এভাবে প্রশ্ন আসতে পারে, একটু বুঝতে হবে। প্রথমে একটু বলে রাখি সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব কোনগুলো। আমরা জানি যে সিঙ্গুলার ভার্ব হতে পারে এম, হতে পারে ইজ, হতে পারে ওয়াজ, হতে পারে হ্যাজ। তাহলে প্লুরাল ভার্ব কোনগুলো? আর, ওয়্যার, হ্যাভ, তাই তো? এগুলো কি প্লুরাল ভার্ব। তাহলে এটা প্লুরাল ভার্ব, এটা কি সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, লার্নিং গ্রামার ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক। গ্রামার শেখা কঠিন কাজ নয়। আচ্ছা, টু ব্লেম আদার্স ফর নো রিজন ইজ অথবা আর আ শেম। অন্যকে দোষারোপ করা বিনা কারণে লজ্জার ব্যাপার। এই দুটো বাক্য আমরা জানি। দেখো, এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং আইএনজি যুক্ত হবার পর এটা নাউনের মতন কাজ করছে। তখন নাউনের মতন কাজ করলে এটা কি হয়ে যায়? জিরান্ড হয়ে যায়, তাই না? আর যদি এটা ভার্বের মতন কাজ করতো বা অ্যাডজেক্টিভের মতন কাজ করতো, সেম জিনিস, তখন সেটা পার্টিসিপল হয়ে যেত। কেমন? এক্সাম্পল দিয়ে যদি বলি যে গোয়িং দেয়ার আই স আ জায়ান্ট ট্রি, সেখানে গিয়ে আমি একটা বিরাট গাছ দেখেছিলাম, তাহলে এটা কিন্তু পার্টিসিপল, কারণ গোয়িং দেয়ার গিয়ে। আর এখানে কি বলেছে? লার্নিং গ্রামার ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক। দেখো, ভার্বকে প্রশ্ন করো কি হয় না কঠিন কাজ, তাহলে দেখো নাউন বেরোচ্ছে। কি নাউন বেরোচ্ছে? লার্নিং গ্রামার। তার মানে তোমাদের শর্টকাট ব্রেনে মনে রাখবে যে বাবু, ভার্বের সঙ্গে যদি দেখি আইএনজি দিয়ে কোনো কিছু শুরু হয়েছে বা ইনফিনিটিভ দিয়ে যদি শুরু হয়, ইনফিনিটিভ মানে আমরা জানি
তাহলে ইনফিনিটিভ বলো, জিরান্ড বলো, পার্টিসিপল বলো, ভালো করে বুঝবে মানে এইগুলো যদি শুরু হয়, মানে এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয়, তাহলে সব সময় ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, অর্থাৎ এস ভি। তার মানে কি এখানে ইজ খানা সঠিক। তাহলে আমি বলতে পারবো টু ব্লেম আদার্স ফর নো রিজন ইজ আ শেম। লার্নিং গ্রামার, এটা ঠিকই আছে, ইজি হবে, ইজ নট আ ডিফিকাল্ট টাস্ক। ক্লিয়ার? তার মানে আমি আমার ব্রেনে মনে রাখবো ভাই যদি টু দিয়ে শুরু হয় বাক্য বা আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে আমাকে মনে রাখতে হবে সেটা সিঙ্গুলার ভার্ব হবে। প্রথমটা ক্লিয়ার হলো। 2 নম্বরে আসি। দেখো আই, এখানে দেখো একটা কমা দেওয়া আছে, সুজয় দাস, কমা দেওয়া, ইজ অথবা আর অথবা এম, লার্নিং গ্রামার। এখানে মূল সাবজেক্ট কোনটা বলতো? এখানে মূল সাবজেক্ট কিন্তু আই। মূল সাবজেক্ট কি? আই। এইটা যখন কমা কমা দিয়ে বলা হচ্ছে, এটাকে ইংরেজির ভাষায় বলে নাউন ইন অ্যাপোজিশন। কি বলে? আসলে আইটাকে সুজয় দাস, তাহলে এই সাবজেক্ট এখানে কোনটা? আই, নট সুজয় দাস। যদি সুজয় দাস হতো তাহলে উত্তরটা কি হতো? ইজ হতো। কিন্তু এখানে মূল সাবজেক্ট কে? আই, তাহলে উত্তরটা কি হবে? ক্লিয়ার? তাহলে যদি এখানে থাকে রনিত, মাই ক্লাসমেট, এখানে ইজ হবে না আর হবে? ইজি হবে। যদিও এখানে রনিতের দিকে তাকালো ইজ হচ্ছে, ক্লাসমেটের দিকেও তাকালে ইজ হচ্ছে। বলো ইউ মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, বলো তো ইজ হবে না আর হবে? কেন আর হবে? কারণ এখানে সাবজেক্ট কোনটা? ইউ। ভেরি গুড, খুব কঠিন কিছু কি না। আস এরপরে লক্ষ্য করো, এই বাক্যটায় আমরা একটু নতুন জিনিস শিখবো, তার নাম ইনভার্সন। কি বললাম? কি যিনি? INVERSION। এই উচ্চারণ SION দিয়ে ছোটবেলা থেকে তো গ্রামার শেখাটা প্রয়োজন। তাই আমরা সমস্ত ক্লাসে, বিশেষ করে ক্লাস 9, 10, 11, 12 সকলের অনুরোধে আমরা অনলাইন ক্লাসে স্টার্ট করেছি। আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স আছে, সেখানে সবসময় বলি গ্রামারটা আমরা একটুখানি গোড়া থেকে আমি আমার যতটুকু জানা ততটুকু শেখানোর, ছোটদেরকে একা লেখা শেখানো, যারা 11, 12 পড়ে তারা এমনিতে রাজ্য জুড়ে এত ভালো রেজাল্ট করছে না, তাদেরকে ধরে ধরে শেখানো, প্রত্যেকে এনজয় করে। তার কারণ আমি গ্রামারটাকে ধরে ধরে আনন্দ করে করে শেখানোর চেষ্টা করি, বাদ বাকিটা তোমাদের ওপরে। এই SION উচ্চারণ হয় জান, আর TION উচ্চারণ হয় শান। যেমন ইনস্টিটিউশন, কিন্তু ডিসকাশন। কি বললাম মাগো? নট ডিসকাশন, নট ডিসিশন, ডিসিশন, তাই না? তাহলে এই ইনভার্সন একটু আমরা বুঝবো। দেখো অ্যালং দ্য নর্দার্ন ফ্রন্টিয়ার অফ ইন্ডিয়া, মানে ভারতের তোমার উত্তর সীমান্তে ইন্ডিয়া, ইজ অথবা আর লোকেটেড দ্য মাইটি হিমালয়াস। আচ্ছা বলো তো এখানে ইজ হবে না আর হবে? এক্সাম্পলটা পড়ি। অ্যালং দি নর্দার্ন ফ্রন্টিয়ার, ফ্রন্টিয়ার মানে সীমানা, মানে উত্তর সীমান্তে ভারতের, ইজ এন্ড আর লোকেটেড দ্য মাইটি হিমালয়াস। একটু ভালো করে বোঝো। আচ্ছা বলো তো এখানে ইজ হবে না আর হবে? একটু আগেই আমি তোমাদেরকে বলেছি যে আমরা নতুন জিনিস শিখবো, তার নাম ইনভার্সন। আসলে ইনভার্সনটা কি? আমরা অনেক সময় আই এম, এটা তো আমরা মানে সোজাসুজি লিখলাম। অনেক সময় সাহিত্যের ক্ষেত্রে এরকম লেখে এম আই, তার মানে ভার্বটাকে আগে লেখে, সাবজেক্টটাকে পরে লেখে। তবে সেক্ষেত্রে যেমন এটা কি হিমালয়ানটা সাবজেক্ট, হিমালয়াস, তাহলে এর ভার্বটা দেখো আগে আছে, তাহলে আগে যদি হিমালয়াস হয় তাহলে কি হবে? আর হবে। তাহলে এখানে সাবজেক্টটা কোনটা? আমরা কিন্তু ভাববো না ইন্ডিয়া, সাবজেক্টটা কে? লোকেটেড, ভারতের উত্তর সীমান্তে লোকেটেড কে? একই রকম ভাবে অ্যামং দোজ ডেঞ্জারাস ক্রিমিনাল, ওই ভয়ানক ক্রিমিনালদের মধ্যে সিটিং আ গার্ল, ওয়াজ সিটিং না ওয়ার সিটিং? এখানে সাবজেক্টটা কে? গার্ল। তাহলে বসে আছে কে? মেয়েটা। তাহলে হবে কি? দেখো ভার্বটা কি আগে বসেছে বলে এর নাম দেওয়া হয়েছে ইনভার্সন। ক্লিয়ার? এরপরে আসি 4 দাগ। রনিত লাইক হিজ ব্রাদার্স, হ্যাজ হবে না হ্যাভ হবে? পাসড দ্য এক্সাম। মনে রাখো এখানে লাইকটা কিন্তু ভার্ব নয়, এখানে লাইকটা একটা প্রেপোজিশন। কি বললাম?
রনিত তার ভাইয়ের মতন বা ভাইদের মতন, আচ্ছা অনেকে আছে, তাহলে তো হওয়া উচিত হ্যাভ, কিন্তু হবে না। মনে রাখবে, যদি বাক্যে অ্যালং উইথ, টুগেদার উইথ, এক্সেপ্ট, আনলাইক, লাইক, ইনক্লুডিং, এক্সক্লুডিং যদি এগুলো থাকে, তাহলে প্রথম সাবজেক্ট, কোন সাবজেক্ট, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। অর্থাৎ যদি এখানে বহুবচন থাকতো তাহলে আমরা বহুবচন লিখতাম, কিন্তু এখানে একবচন আছে, আমরা কি লিখবো, একবচন। ক্লিয়ার? এরপরে আসি, বেশ কিছু সাবজেক্ট দেখতে মনে হয় বহুবচন অর্থাৎ প্লুরাল, কিন্তু সেগুলো আসলে একবচন। কেমন? যদি বলি নিউজ, দেখে মনে হচ্ছে না বহুবচন? তাহলে যদি বলি নো নিউজ, ইজ হবে না আর হবে? ইজ হবে, তাই না? কারণ এগুলো কি, এগুলো আসলে একবচন। যেমন পলিটিক্স, যেমন পলিটিক্স, যেমন ম্যাথামেটিক্স, দেখে মনে হচ্ছে কি এথিক্স, দেখে মনে হচ্ছে কি বহুবচন এস আছে, কিন্তু প্রত্যেকটা কি একবচন। কেমন? যেমন থ্রি ইডিয়েটস, ও বা থ্রি ইডিয়েটস কিন্তু একটা সিনেমার নাম, থ্রি ইডিয়েটস তাহলে কি হবে, ইজ হবে। বিলিয়ার্ডস একটা খেলার নাম, তাহলে হ্যাজ হবে। তাহলে দেখে মনে হতে পারে বহুবচন, কিন্তু সেগুলো এক বচন অর্থাৎ সিঙ্গুলার নাম্বার। চলো সব থেকে ভালো একটা কনসেপশন তোমাদের সঙ্গে শেয়ার করি, ইচ দিয়ে। দেখো প্রত্যেকটা বাক্যে কি আছে, ইচ। একটা দুর্দান্ত জিনিস তোমরা আজকে জানতে পারবে। দেখো তোমাদের প্রথমে মাথায় রাখো, যদি কোনো বাক্যের মধ্যে ইচ থাকে তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হয়। কি ভার্ব হয়? তাহলে এখানে প্রত্যেকে ইচ, তাহলে কোনটা হবে, ওয়াজ হবে, রেসপেক্টস হবে, হ্যাজ হবে। এটা কোনই তো ক্লিয়ার হয়ে গেল। তবে দেখো ইচ অফ দি যদি এরকম সেন্টেন্স ইনফ্রাস্ট্রাকচার থাকে, বাস যদি এইরকম সেন্টেন্স কনস্ট্রাকশন থাকে ইচ অফ দি, তাহলে দেখো নাউনটা বহুবচন হবে। কি লক্ষ্য করবে, ইচ অফ দি থাকলে তাহলে আমরা লিখতে পারি ইচ অফ দি থাকলে নাউন কি হবে, প্লুরাল হবে, আর ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। আবার দেখো যদি ইচ শুধু নাউন থাকে তাহলে নাউনটা সিঙ্গুলার, ভার্বটাও কি সিঙ্গুলার। ঠিক আছে তো? তাহলে দেখো ইচ যদি এমনি থাকে তাহলে কি হচ্ছে, নাউন সিঙ্গুলার হচ্ছে। ইচ অবধি থাকে তাহলে নাউনটা কি হচ্ছে, প্লুরাল। একটু লক্ষ্য রাখবে, আরো একটা জিনিস লক্ষ্য রাখবে। ধরো ইচ বয়েজ, ইজ হবে না আর হবে, ইজ হবে এক বচন, কিন্তু যদি এরকম বলে দ্য বয়েজ ইচ, তাহলে ইজ হবে না আর হবে, তখন কিন্তু আর হবে। এটা মনে রাখতে হবে। অর্থাৎ এই নাউনের পরে যদি ইচ বসে আর নাউনটা যদি বহুবচন হয় তাহলে কিন্তু কি হবে, বহুবচনে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 7 নাম্বার আসি, ওয়ান অফ দ্য টিচার্স। অবা কোন বাক্যের মধ্যে আছে ওয়ান অফ দি, তাহলে আমরা জানি এটা সুপারলেটিভ ডিগ্রি হয়। রাহুল ইজ ওয়ান অফ দি বেস্ট বয়েজ, তাই না? তবেই তোমরা পজিটিভে করতে গেলে ভেরি ফিউ বয়েজ আর করি। তাহলে ওয়ান অফ দি থাকলে নাউনটা বহুবচন, ভার্বটা কি এক বচন। তাহলে ওয়ান অফ দি থাকলে নাউন বহুবচন, ভার্বটা কি সিঙ্গুলার হবে। এই 7টা নিয়ম আমি বুঝেছি। অল্প করে খাবো কিন্তু ভালো খাবো, চাবিয়ে খাবো, বোঝার চেষ্টা করব। এছাড়াও আমি সিনটেক্সের প্রচুর ভিডিওস দিয়েছি, চাইলে তোমরা সেগুলোও দেখে নিতে পারো। তাছাড়াও গ্রামারের প্লেলিস্ট করা রয়েছে, প্রচুর গ্রামার রয়েছে। আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্সে 40টা ক্লাসেস আছে। যদি কেউ মন দিয়ে করতে পারে সে জিরো থেকে হিরোতে পৌঁছতে পারবে। একটু নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে গ্রামারটাকে কিন্তু ইমপ্রুভ করতেই হবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা বাকি নিয়মগুলো বোঝার চেষ্টা করব, তার সঙ্গে প্র্যাকটিসও করার চেষ্টা করব। চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।